এই অসুখ তুষার নামক বন মানুষের দুষ্টু মিষ্টি ভালোবাসা। চৈত্র মাস পেরিয়ে বৈশাখের বিদায়ের সময়ও ঘনিয়ে এসেছে। চারপাশে খাকা রোদে টিকে থাকা ভীষণ মুশকিল। রোদের তীব্রতায় বাইরে বেরোলেই গলা শুকিয়ে কাঠ, সারা শরীর ঘেমে নেয় একাকার। আজ মে মাসের ৮ তারিখ। তুষারের পরীক্ষা শেষ, বিদায় বাসায় ফেরার তারা। সকাল থেকেই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে মিরাজ আর পঙ্কজের জন্য অপেক্ষা করছে। ওরাও নিজ নিজ বাসায় চলে যাবে। পরীক্ষা শেষে ভার্সিটি প্রায় 20 দিনের ছুটি। এই ছুটির সময় না হয় পরিবারের সাথে কাটিয়ে দেওয়া যাক। রুমে বসে এক মনে ভাবছে তুষার। ছোটবেলায় নানুর বাসায় গিয়ে সব কাজিন মহল আম কাঁঠালের সময় এক হই হুল্লোড়ে মাঝে দিন পেরোতো। কে কোনটা খাবে তা নিয়ে ঝগড়া হতো বেশ। সবাই বিকেলে যখন মাঠে বসে আড্ডা দিত, ওরাও ক্রিকেট নয়তো ঘুড়ি উড়িয়ে আনাচে কানাচে ঘুরে বেড়াতো। শীতের আমেজে বার্ষিক পরীক্ষা শেষে সবাই একত্রে নানার কোলে শুয়ে রূপকথার গল্প শুনত। আহা, কি মিষ্টি সময় না ছিল। একবার তুষার গাছের সাথে দোল খাওয়ার সময় ধপ করে নিচে পড়ায় হাঁটুর উপর খানিকটা ছিলে লাল হয়ে গিয়েছিল। আজও সেই দাগ দৃশ্যমান। মারিয়া নাকের পানি চোখের পানি এক করে পায়ে মলম লাগাতে ধমকে উঠেছিল তুষার। ন্যাকা কান্না থামাবি? কেঁদে বুক ভাসাচ্ছিস, মনে হচ্ছে আমি না তুই নিজেই ব্যথা পেয়েছিস। ভয়ে মিনমিনিয়ে একটি উত্তরে দিয়েছিল মারিয়া। তোমার ব্যথা শরীরে লাগলেও এটা যে আমার মনে লেগেছে তুষার ভাই। একদমে কথা বলে ওদিন রুম ত্যাগ করে মারিয়া। ব্যথায় তুষারও চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় ঠিকই। ওদিকে উচ্চস্বরে নূরজাহানের বকাও বাদ যায় না। হল রুমে এসব অতীত মনে করে তুষার চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে। কি সুন্দর ছিল ছোট্টবেলা। দাদু ঠিকই বলতেন, আগের দিন বাগে খায়। সেই দিনের ছোট্ট হাত পা দিয়ে দাদুর কাছে এক গাদা তুষারের নামে তুষি যখন অভিযোগ করত, দাদু শুধু মৃদু হাসতেন। সেই হাসি কাটা খায়ে নুনের ছিটের মতো লাগতো তুষির কাছে। রেগে গাল ফুলিয়ে নিজের বিষ দাঁতের দংশনে তুষারের হাত কামড়ে দিত। প্রতিশোধ নিতে পারায় তার খুশি কে দেখে। ফোকলা দাঁতে খিক খিক করে হাসত। তুষারও কম যায় না, শক্ত হাতে তুষির চুলের মুঠি ধরেই দিত জোরে টান। আমেনা আর নূরজাহান দুপাশ থেকে এসে দুজনকেই আচ্ছা মতো পিঠে কিল বসিয়ে দিত। দাদু হাসতেন আর বলতেন, আহা, আমার দুই মানিককে এভাবে মেরো না, বড় হলে ঠিক হয়ে যাবে। এভাবে চুলাচুলি করতে করতে দুজনই বড় হলো অনেক। দাদুর মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তে আতিকুর রহমান আর আজাদ হোসেনের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বললেন, আমার দুই বাবা, আমি চাই তুষারের বউ হয়ে আমার ছোট নানু ওর ঘরে আলো করে আসুক। বাবা, তোমরা মরার আগে আমাকে কথা দাও। ওই দিন দুজনের মাঝে পিন পিন নীরবতা ঘিরে ধরেছিল কয়েক মিনিট। অতঃপর শেষ কথা ফেলতে না পেরে তুষারের দিকে তাকিয়েই আতিকুর রহমান বলেন, মা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। আমার বাবা, এবারে মরেও শান্তি পাবো। বড় এক দীর্ঘশ্বাস ফেলেই চলে যায় পরপারে, রেখে যায় কতগুলো ভালোবাসার মানুষকে। আজাদ হোসেন মায়ের এভাবে হুট করে চলে যাওয়া মেনে নিতে পারেনি। সেদিন হাউমাউ করে দুই ভাই বোন কেঁদেছিল। আমেনা বেগমও ছোট তুষিকে জড়িয়ে ধরে সে কি কান্না। ছোট্ট তুষারও তখন বুঝেনি দাদু কি বলে গেল। অল্প অল্প করে যখন বড় হওয়া শুরু করলো, তখন দিব্যি বুঝলো এই তুষির মাঝেই তার শান্তি। দাদু আগেই কিভাবে মনের কথা বুঝলো। এই মেয়েকে যে আদরে রাখতে হবে, ভালোবাসতে হবে। পঙ্কজের তিক্ত ডাকে অতীতের পৃষ্ঠা থেকে ফিরে আসে তুষার। চোখ যেন মুহূর্তেই তাকে 11 বছর আগের সে সময়টাতে নিয়ে গিয়েছিল। দুগাল বেয়ে কখন যে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। দাদু ছিল বড় আদরে, কখনো মায়ের ভীষণ কাজে উনি আদর করে খাইয়ে দিতেন। দাদুর জন্যই তুষিকে পাওয়া। ছোট থেকেই বইয়ের নজরে দেখে এসেছে সে। স্কুল কলেজ ভার্সিটির শত শত মেয়ে থাকলেও একজনকেও মনে ধরেনি। উল্টো তুষারকে প্রেম বার্তা পাঠালেই ধমকে উঠত তুষার। তিক্ত কথা শুনিয়ে মেয়েগুলোকে কাঁদিয়ে ছাড়ত। এসবে মেয়েরাও যেন আরো উইক হয়ে পড়তো তার প্রতি। ছ্যাঁচড়ার মতো ঘুরঘুর করতো সর্বক্ষণ। পঙ্কজ রুমে এসে দেখলো তুষার দুহাতে মুখ চেপে বসে আছে। কাঁধের ব্যাগ ধপ করে বিছানায় রেখে বলে, কিরে মামা, যাইবি না? মুখটা সরাতেই তাড়াহুড়ো করে চোখের পানি মুছে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তোর দাদুর কথা মনে আছে? ধুর, যখন আমি পেটে বুড়ি তখনই নাকি মরে গেছে। দেখি নাই, মনে থাকবো কেমনে? কথা শেষে উঠতেই তুষারকে তাড়া দেবার সময় নজর পড়ে তুষারের রক্তলাল চোখের দিকে। বন্ধুকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় সে। এই শালা, কোনো সমস্যা হয়েছে? কান্তাছস কেন? চুল? তুষার অপ্রস্তুত হয়ে যায়।
ওর কথায় জবাব না দিয়ে উঠেই চেয়ার থেকে ব্যাগ কাঁধে নিয়ে পঙ্কজের বাহুতে চাপড় মেরে বলে, কিচ্ছু হয়নি, রিল্যাক্স ব্রো। চল, মিরাজ গেটে দাঁড়িয়ে আছে, একসাথে বাসে উঠবো। কতগুলো দিন পর বাসায় যাচ্ছি, কেমন ঈদ ফিলিংস আসছে মনে। আসলেই ভাই, পরিবার ছাড়া থাকতে কি যে কষ্ট লাগে। ছোট বোনটা 2 দিন পর পরই কল করে বলে, ভাই কবে আসবা। মনটা বিতৃষ্ণায় ছেয়ে যায় তখন। রাফসা জাইসাকে মিরাজ গাড়িতে ঠিকঠাক উঠাই দিছে? পারলে মিরাজও চেপে বসতো রাফসার কোলে। একসাথে গলাগলি ধরে হেসে গেটের কাছে এসে দেখতে পায় মিরাজ দাঁড়িয়ে আছে। অতঃপর তিনজনে ভিন্ন শহরের টিকিট কিনে উঠে যায় আপন গন্তব্যের উদ্দেশ্যে। মিরাজ থাকে নারায়ণগঞ্জ আর পঙ্কজ কুমিল্লা। শুভ বিদায় দিয়েই তুষার নূরজাহানকে জানিয়ে দেয় সে বাসায় যাচ্ছে, তার ঘরের ছেলে নিরে ফিরছে। খুশিতে নূরজাহান বলে, আয় আব্বা, সাবধানে আসবি। বাসায় আসার পর একটা সারপ্রাইজ আছে, বলতে পারিস তোর 21 বছর জীবনের বেস্ট গিফট। আম্মা কি মতলব বলো তো? এখন আমার ভয় হচ্ছে, না জানি কি ভয়ানক গিফট রেডি করে রেখেছো আমার জন্য। ভয়াবহ বলতে পারিস। খুশিতে 4 দিন অজ্ঞান থাকবি। 4 দিন অজ্ঞান হলে সমস্যা, বিরাট সমস্যা। তুষার হেসে টুকটাক কথা শেষে কল কেটে দেয়। চোখ বন্ধ করতেই তুষির লাজুকতায় নেয় মুখটি মুহূর্তেই ভেসে আসে। চোখ খুলে জানলার বাইরে শাঁসা করে বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয় তুষার। দমকা হাওয়ায় চুলগুলো এলোমেলো হয় তার। হাত দিয়ে পেছনে চুল গুজে মনে মনে আওড়ায়, হে টাঙ্গাইল শহর, আমার নিজ শহর, আর মাত্র কয়েক ঘন্টা এরপরই আসছি আমি। প্রেমিকার লজ্জা রাঙা মুখ প্রাণ ভরে কতদিন দেখে না এই প্রেমিক। নিজের মন শান্ত করতে হলেও আমাকে যেতে হবে তাকে দেখতে। 2 চোখ ভরে মনের খোরাক মিটিয়ে দেখবো তোমায় ভুবন মোহিনী। জান্নাতের পরীক্ষা শেষে কদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়েছে সে। নতুন দাম্পত্য জীবনে খুব আমেজেই কাটছে দুজনের। ঝগড়া, খুনসুটি আর ভালোবাসায় ছোট্ট সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। সকালে আহির অফিস যাওয়ার পর সারাদিনই শাশুড়ির সাথে সময় কাটে তার। কখনো দুজনে মিলে কাঁথা সেলাইয়ে ব্যস্ত হয়ে পড়ে, কখনো বা হাতে হাতে নানান ধরনের রান্নায় মশগুল হয়। যে মেয়ে ডিম ভাজতে কতটুকু তেল দিতে হয় এটা জানতো না, সে মেয়ে এই বাসায় এসে নিজ হাতে অনেক কিছুই রপ্ত করে ফেলেছে। মাংসের কালো ভুনা, বিরিয়ানি, পায়েস, মাছের তরকারি থেকে শুরু করে সব। আহিরের কষা মাংস পছন্দ বলে শুরুতে এটাই শিখে নিয়েছে। এ নিয়ে জাহিদার টিপ্পনিও খেতে হয়েছে। শুধু জামাইয়ের পছন্দ মতো শিখলেই হবে? আমরা কি পছন্দ করি অপছন্দ করি সেগুলো খেয়াল রাখতে হবে না? লজ্জায় জান্নাত গলায় থুতনি ঠেকিয়ে মাথা নুয়ে রাখে। জাহিদ আক্তার হেসে বাম হাতে জড়িয়ে ধরে তাকে। এমন শাশুড়ি পাওয়া আল্লাহর কাছে শত শতবার শুকরিয়া আদায় করে সে। বাপের বাড়ির কথা আজকাল তেমন মনেই হয় না। এই মানুষটার সরলতায় সে পুরোপুরি আটকে গিয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে তানহাও টুনাটুনির মতো সংসার সামলাতে ব্যস্ত। 5 মাসের পেট নিয়ে তেমন কষ্ট না হলেও সকালে অফিস যাওয়ার আগে রামিমও তার সাথে কাজগুলো সেরে নেয়। রাতে ছেলেটা ঘেমে নিয়ে একাকার হয়েও রান্না করে নিজ হাতে, খাইয়েও দেয় তানহাকে। খুশিতে যখন চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সে পানি মুছিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে রামিম। অস্থির কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে জান, খুব খারাপ লাগছে। কি হয়েছে বলো আমায়। রামিমের উত্তেজনা দেখে আরো ডুকরে উঠে সে গাল বেয়ে অশ্রু ফেলে জবাব দেয়, এত ভালোবাসো কেন রামিম? বেশি ভালোবাসা যে সহ্য হয় না। তানহাকে আরো শক্ত করে জড়িয়ে নিজের শুষ্ক ঠোঁট ছুঁয়ে দেয় তার নরম অধরে। ভালোবেসে আগলে নেয় বুকের মাঝে। তুষারের কল কাটার পরই নূরজাহান আমেনা বেগমকে ফোন করে বলে দেয় তানহা জান্নাতকে চলে আসার জন্য। দুপুরের খাবার খেয়ে যখন রিমি, তুষি ঘুমে বিভোর, তখন 2 মেয়েকে কল করেই কালকে সকালে চলে আসতে বলে। তানহা রামিমকে জিজ্ঞেস করেই বলেন কাল আসবো। এরপর ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয় সে। এদিকে জান্নাতের খুশি দেখে কে, এক লাফে আহিরের গলা জড়িয়ে বলে, কাকিয়া কালকে সকালে যেতে বলেছে। কথাটা শুনেই এক ঝটকায় জান্নাতের হাত সরিয়ে কঠিন গলায় বলে, 15 দিনও হয়নি এসেছো, কালই আবার যেতে চাও? হ্যাঁ, তুমি না গেলেও চলবে, শাশুড়ি মাকে নিয়ে চলে যাব। পা ভেঙে রাখবো। রাতে গা ঘেঁষতে আসিস, হাত পা বেঁধে রাখবো। মুখ বাঁকিয়ে হনহন করে বাইরে বেরিয়ে যায় জাহিদা। তিনি রাজি হয়ে আদুরি স্বরে বলে, ঠিক আছে যাবে, কিন্তু এই মায়ের কথা ভেবে 4-5 দিন পরে চলে এসো। জান্নাত খুশি হয়ে রুমে এসে চুপ করে শুয়ে পড়ে।
আহির বুকে নিতে কামড় বসায় তার বুকে। রেগে আহির বলে, বউ থাকবে বউয়ের মতো, বিচ্ছহ কেন? আমি কি বলেছি যাব না? সবসময় টর্চার করো। এখন আমি যদি তোমার ওইখানে কামড় দিই তখন? লজ্জায় মা জান্নাত মুখ লুকায় আহিরের বুকে, নিজের বড় বড় নখ ডাবিয়ে দেয় তার পিঠে। ব্যথায় আহিরও ওর গলায় কামড়ে ধরে। বিকেলে নাজমাকে তুষির বিয়ের খবর বলতে এই কয়েক মিনিটের জন্য থম মেরে যায়। কোনোভাবেই মানতে পারছে না সত্যি সত্যি বিয়ে হবে। অতঃপর অবিশ্বাসের স্বরে বলেন, ভাবি এসব কখন করলে? দিন তারিখও ঠিক করা শেষ, অথচ আজ আমাকে বলছো? আলতাপ জানে? এই তো কালকের পরের দিনই হলুদ, এরপর বিয়ে। মেয়েরা কেউ জানে না, সবাইকে কালকেই বলবো। ওইদিকে ভাবি সব কেনাকাটা করে ভরিয়ে ফেলেছে। গহনা তোমার ভাই বানাতে দিয়েছে, কালই নিয়ে আসবে। নাজমা বেগম খুশি হয়ে যায় খবরটা শুনে। সেই কত বছর আগে থেকেই শুনছে বিয়ে হবে বিয়ে হবে। এবার তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার পালা। সবার ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পায়। মেয়েগুলো কপাল করে মনের মতো স্বামীর ঘর পাচ্ছে। এর থেকে খুশির খবর কি হতে পারে? যখন তখন এই বাসায় চলে আসে। মনে মনে হাজার শুকরিয়া করলো। আজ মেয়েদের পছন্দের সব আইটেম রান্না করার জন্য মনস্থির করলো সে। তুষির বিদায়ে এক বিন্দু কষ্ট লাগছে না দুজায়ের, বরং মনের মাঝে প্রশান্তির হাওয়া ছেয়ে যাচ্ছে। মেয়েটা নিজের ভাইয়ের কাছে নিশ্চিন্তে মনে থাকবে। মন পড়লেই নিয়ে আসবে আজাদ হোসেন। রাতে বাসা সবাই একত্রে খেয়ে পরামর্শ করার জন্য বসলো। অবশ্য তুষি আর রিমিকে রুমে যেতে বলেছে। প্রথমে আলতাফ রহমানকে কালকেই 4 দিনের ছুটিতে বাসায় আসতে বলল। এরপর কেনাকাটা ডেকোরেশনের জন্য প্ল্যান করলো তারা। আজকের মতো টুকটাক আলাপ করে ঘুমোতে গেল সবাই। আমেনা বেগম রুমে এসে আতিকুর রহমানকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে বলেন, শরীর খারাপ লাগছে আপনার? চা করে দিব? কিছু হয়নি আমেনা, ভাবছি মেয়েটা আমার 2 দিন পর শ্বশুর বাড়ি চলে যাবে। তাকে ছাড়া এই বাসায় কিভাবে থাকবো? শূন্যতা এখনই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুষারকে বলো। আমেনা বেগম পাশে বসে বাহু জড়িয়ে ধরে বলে, দূরে কি যাচ্ছে? আমার ভাইয়ের কাছেই, দেখবেন দিব্যি ভালো থাকবে। মনে পড়লেই ভাবিকে কল করে চলে আসতে বলবো। আতিকুর রহমান কিছুক্ষণ চুপ থেকে এবার বাচ্চাদের মতো করে জবাব দেয়, তুষারকে বলো এই বাসা থেকেই পড়াশোনা করতে। মেয়েকে আমি দূরে দিতে পারবো না। হেসে উঠে আমেনা বেগম উঠে মশারি টানিয়ে বিছানা করে নেয়। এরপর আতিকুর রহমানকে ঘুমানোর জন্য ডেকে বলে, আপনি না বলেছিলেন তুষার চাকরি না পেলে বিয়ে ভঙ্গ? আতিকুর রহমান বিছানায় আলগোছে গায়ে লিয়ে দেয়। তখন কি জানতাম এভাবে বুকের ভেতরটায় খা খা করবে? তানহাকেও চলে আসতে বলো। সব মেয়ে জামাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, তবুও তারা আমার সামনে থাকো। আমেনা বেগম তার বুকে মাথা রেখে নিঃশব্দে হেসে ভাবছেন, এই লোকটা আজ কত সহজে নিজের কঠিন খোলস থেকে বেরিয়ে বাচ্চামো করছে। মেয়ে দুটোকে খুব ভালোবাসেন যে উনি। বাসায় ফিরতে ফিরতে তুষারের 10টা বেজে যায়। কলিং বেল চাপার আগেই ছোট্ট করে মেসেজ পাঠায় তুষিকে, মাত্র বাসায় পৌঁছালাম, কাল আসছি তুষু চুন্নি। তুষি তখন মেসেঞ্জার গ্রুপে আনলিমিটেড আড্ডা দিচ্ছে। সেখানে রিমি সহ জুই জেবা সবাই আছে। হুট করে তুষারের মেসেজে কপাল কুঁচকে যায়। ইনবক্সে গিয়ে রিপ্লাই করে, জঙ্গলি ভূতের আমাদের বাসায় না আসলে পেটের ভাত হজম হয় না। আসো, সমস্যা নেই, তোমার চরণ ধুলিতে আমি ধন্য হই। সেন্ড করার সেকেন্ড 2-1 বাদেই চট করে রিপ্লাই আসে, আমার পা ধুয়ে চুমু খেলেই বুঝবো তুই আসলেই ধন্য। বাই, কালকে দেখা হচ্ছে। তখনই তুষি মুখ বাঁকা করে আবার আড্ডায় মশগুল হয়ে পড়ে। সবাই প্ল্যান করছে এক কালার শাড়ি পরে ঘুরতে যাবে 5 দিন পর। এ নিয়ে নানা রকম কথা হচ্ছে বন্ধু মহলে। অনলাইনে শাড়ি অর্ডার দিবে নাকি শপিং মলে দেখতে যাবে, এ নিয়েই বিভিন্ন মন্তব্য তাদের। তুষার কলিং বেল চাপতেই দরজা খুলে হাসি হাসি মুখে দাঁড়ায় নূরজাহান। তুষারের মুখে আদর করে বলে, আয় আব্বা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছে। তুষার পায়ের জুতো খুলে ভেতরে ঢুকে কাদের ব্যাগ ছুঁড়ে মারে সোফার মধ্যখানে। এরপর ফ্যানের স্পিড বাড়িয়ে গায়ে লিয়ে দেয় সোফায়। ফুস করে নিঃশ্বাস ফেলে বলে, তুমি নাকি ভয়ঙ্কর সারপ্রাইজ দিবে আমায়? কোথায় তোমার সারপ্রাইজ? এ কথা ভুলে কিভাবে? আগে ফ্রেশ হয়ে আয় বলছি। কয়েক মিনিট জিরিয়ে নিজের রুমে প্রবেশ করতেই তুষারের মুখ অটোমেটিক হা হয়ে যায়। যার রুমে একটি মাত্র বেড, একটি ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল, আজ তার রুমে চারপাশে আসবাবপত্রে ভর্তি। রুমের ভেতর নতুন একটি ডিভান, টিভি, বিছানার পাশে কয়েকটা ফুলদানি, পাশের দেয়ালে পেন্টিং করা নানা রঙের বাহারে, বাথরুমের সামনে নতুন ওয়াশিং মেশিন। এজন্য এক নতুন সংসার, সব কিছু যত্নে গুছিয়ে রাখা। তুষার ঝটপট ব্যালকনিতে গিয়ে দেখতে পায় নতুন কিনে আনা দোলনাটাও ঝুলছে।
যে বারান্দায় কোনো ফুলের ছিটে ফোটাও ছিল না, আজ হরেক রকম ফুলের টবে ভর্তি। এসবের আগামাথা বুঝতে না পেরে দুই ভ্রু ভীষণ কুঁচকে যায় তার। ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে বসে পড়ে ব্যালকনির মেঝেতে। মাথায় নানা রকমের চিন্তা মুহূর্তে এসে হানা দেয়। এসব কেন করেছে তার মা? বিরাট আয়োজনের মানে কি? মা নিজেই জানে সব কিছুর উত্তর। অতপর হুড়মুড় করে উঠে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যেতেই আবার চমকে উঠে সে। এখানেও বাদ রাখেনি, নতুন বাথটবও লাগিয়েছে তার মা। যে সব সময় বাসাতেই থাকেই না, তার জন্য এসব কেন? কার জন্য এত আয়েসি আয়োজন? চিন্তা ভাবনায় তুষারের মাথার রগ ছিঁড়ে যাচ্ছে। আজ লম্বা শাওয়ার নেওয়া আর হলো না। তাড়াহুড়ো করে শুধু গা ভিজিয়ে বেরিয়ে আসে সে। গায়ে 3 কোয়ার্টার প্যান্ট পরে দৌড়ে যায় ড্রয়িং রুমে। গলা ছেড়ে মা মা করে ডেকে সেখানে যেতেই দেখতে পায় আজাদ হোসেন আর নূরজাহান ঠোঁট টিপে হাসছে। কপালের রগ এবার আরো দৃশ্যমান হয়। কি হচ্ছে এসব? এগুলো কি স্বপ্ন দেখছে সে? কোমরে দুহাত রেখে শুধায়, মা, আমার রুমে এসব কি? এক বিন্দু হাঁটার জায়গা নেই, চারপাশে চিপা চাপায় জিনিস দিয়ে ভর্তি। কি মতলব আছো দুজনে, আমাকে খুলে বলো। নূরজাহান হেসে জবাব দেয়, সারপ্রাইজ কেমন লাগলো আব্বা? বলেছিলাম না 4 দিন অজ্ঞান থাকবি। ঘোড়ার ডিমের মতো লেগেছে। হুট করে ঘর সাজানোর মানে কি? নূরজাহান জবাব না দিয়ে খাবার বাড়তে চলে যায়। তার পেছনে তুষার শত ঘ্যান ঘ্যান করলেও সে একটিও জবাব দেয় না, শুধু আজাদ হোসেনের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসে। খাবার রেডি করে আজাদ হোসেনকে ডাকলেন, এসো দুজন, খেয়ে তারপর তোমার ছেলের হার্ট অ্যাটাক করার মতো আরেকটা খবর দাও। আগের প্রশ্নের উত্তর পাইনি। রাতে চিন্তায় এক ফোঁটা ঘুম হবে না। আবার কিসের খবর দিতে চাও তোমরা? দুজনে মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? আজাদ হোসেন তুষারের বাহু ধরে টেবিলে বসায়। এরপর নিজেও তার পাশে বসে খাওয়ার জন্য ইশারা করে। একটু আগে খিদেই তুষারের যা অবস্থা হয়েছিল, রুমে প্রবেশের পর মুহূর্তেই সব খিদে পালিয়ে গেছে। সে ভাতে হাত নাড়াতে থাকে। নূরজাহান অনেকক্ষণ বলার পরও যখন তুষার এক লোকমাও মুখে তুলে না, তখন সে হাত ধুয়ে তুষারের মুখে জোর করে খাইয়ে দেয়। আজাদ হোসেন দ্রুত খেয়ে গলা খাকারি দিয়ে বলে, কালকের পরের দিন বৃহস্পতিবার তোমার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। হঠাৎই এমন আকস্মিক ঘটনায় তুষারের গলায় ভাত আটকে যায়। ঘন ঘন কেসে উঠে সে। বিয়ের কথায় খানিকটা চমকায় তুষার। এদিকে কাশিও আজ থামবার নয়। কাশতে কাশতেই চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে যায়। শুকনো ঢোক গিলে অসহায়ের মতো বাবার দিকে অপলক চেয়ে থাকে সে। নূরজাহান তাড়াহুড়োয় ছেলের মাথায় চাপড়ে দেয়, পানিয়ে গিয়ে খাইয়ে বলে, তুমিও বলিহারি, দেখছো ছেলেটা আমার খেতে বসেছে, এখনই এসব বলতে হবে? আগে হোক পরে হোক জানাতে হবে, তাই বললাম। বাবা, আগে খাওয়া শেষ করো, এরপর ধীরে ধীরে বলছি। তুষার গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি খেয়ে নূরজাহানের ওড়নায় মুখ মুছে নেয়। নূরজাহান কয়েকবার খাওয়াতে চাইলেও কাজ হয় না। তার মাথায় এখন হাজার রকম ভাবনা কিলবিল করছে। এরপর অবাকের ন্যায় গোল গোল চোখে চেয়ে বলে, বিয়ে? কার বিয়ে বাবা? অস্থিরতার সহিত কথাটি বলেই আবার শুধায়, একটু আগে কি বলে? শুক্রবারে তোমার বিয়ে আব্বা। তুষারের গলা দিয়ে কোনো কথাই যেন বের হয় না। খুব কষ্টে ধরা গলায় বলে, কি আবল তাবল বকছো? এখন বিয়ে মানে কার সাথে? নিজের ঘর দেখেও আন্দাজ করতে পারোনি? আমরা মিথ্যা বলবো কেন? আজাদ হোসেনের কথায় দমে যায় তুষার। বাম হাতে ঘাড় স্লাইড করতে করতে বলে, তুষি নাকি অন্য কেউ? তুষি ছাড়া আর কে? কেন আব্বা, আরো কেউ কি পছন্দের আছে নাকি? নূরজাহান ভ্রু কুচকে মজার ছলে কথা বলতেই তুষার নানা করে ওঠে, না মা, তুষি ছাড়া কেউ নেই। আবার দুজনে মজা করছো না তো? নূরজাহান কাছে এসে তুষারের হাতে দিল এক চিমটি। এমন কাণ্ডে ব্যথায় করে উঠে তুষার। মায়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, সত্যি তো? বিশ্বাস হচ্ছে না। আগে কেউ তো কিছু বলনি, কখন এসব করলে? কেউ জানে না, তুষিকেও কাল বলবে। এবার যা ঘুমা, কালকে শপিংয়ে যাব। আগে জানালে কি হতো? আমার একটা প্রিপারেশন আছে না। বিয়ে কি শতবার করব? একবারই তো। আজ থেকেই যা পারো প্রিপারেশন নাও। আগে বললে সারপ্রাইজ কি হতো? দরকার পড়লে তুষিকে 10 বার বিয়ে করবি আব্বা। তুষার খুশিতে জড়িয়ে ধরে নূরজাহানকে। এরপর গালে চুমু খেয়ে রুমের দিকে যেতেই আজাদ হোসেন বলে, কাউকে দাওয়াত দেওয়ার হলে আজই দিতে পারো, তাড়াহুড়োর কিছু নেই। অনেক কষ্টে আতিক ভাই রাজি হয়েছে। তুষার মাথা নাড়িয়ে মনে মনে রাজাকার বলেই চলে যায়। নূরজাহান আর আজাদ হোসেন গলা ফাটিয়ে হেসে দেয়। নূরজাহান তার পাশে বসে বাহুতে ধাক্কা দিয়ে বলে, কি বলেছিলাম না আমি ছেলের মন বুঝি? নূর সবার মন বুঝে।
নূরজাহান ধাক্কা দিয়ে চলে যায় রুমে। তুষার এসে ধপ করে বিছানায় গায়ে লিয়ে দিয়ে তুষির কথা ভেবেই হেসে দেয়। এত তাড়াতাড়ি পেয়ে যাবে পিচ্চি তুষিকে কখনো কল্পনাই করেনি সে। আকাশ পাতাল চিন্তায় ঠোঁট কামড়ে হাসে। এবার দুটো মন এক হওয়ার পালা। ছোট দেহে তুষি সামলাতে পারবে তো তুষারকে? ইস, এবার মাঝখানে কোনো বাধা নেই। বিছানা থেকে উঠে রুমের চারপাশে জহুরির চোখে পর্যবেক্ষণ করে তুষার। অতঃপর ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে ভাবে যে মেয়েটা ছুঁয়ে দিলেই লজ্জায়